প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় ঘুর রাজ্যের অবস্থান ও ঘুরদের পরিচিতি। আমরা পূর্ববর্তী ক্লাস শেষ করেছিলাম সুলতান মাহমুদ সম্পর্কে, এবং এর পরবর্তী ক্লাসগুলো হওয়ার কথা ছিল ঘুর বংশের প্রতিষ্ঠাতা এবং মোহাম্মদ ঘুরির বিষয়ে। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনার বিষয় হবে ঘুর রাজ্যের অবস্থান ও ঘুরদের পরিচিতি। আজকের এই ক্লাসটিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসির উদ্দিন মিয়া, প্রভাষক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি আইনউদ্দিন কলেজ, ফরিদপুর। আজকের এই ক্লাসটি শেষে আমরা ঘুর রাজ্যের অবস্থান সম্পর্কে জানতে পারব এবং ঘুরদের উত্থান সম্পর্কে জানতে পারব। ক্লাসের শুরুতেই আমরা আজকের আলোচনার বিষয়কে ভাগ করে নিচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ঘুর রাজ্যের অবস্থান এবং ঘুরদের পরিচয়। ঘুর রাজ্যের অবস্থান জানার জন্য আমরা একটি মানচিত্রের সহায়তা নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মানচিত্রটি লক্ষ্য করলে দেখবে এখানে একটি তারকা চিহ্ন দ্বারা মানচিত্রের একটি বিশেষ স্থানকে চিহ্নিত করা হয়েছে। মানচিত্রের এই বিশেষ স্থানটি হচ্ছে ঘুর রাজ্য। ঘুর রাজ্যর একদিকে গজনি এবং অন্যদিকে হিরাত এবং নিচের দিকে কান্দাহার দেখতে পাচ্ছি। যদি আমরা সংক্ষেপে বলি তাহলে হচ্ছে হিরাত এবং গজনির মধ্যবর্তী একটি পর্বত সংকুল অঞ্চলে ঘুর রাজ্যটির অবস্থান। মানচিত্রে তোমরা ঘুর রাজ্যের অবস্থান দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ঘুর রাজ্যের অবস্থানটি ভালোভাবে বুঝতে পেরেছ। আমি আবার বলছি, এটি হিরাত এবং গজনি এর মধ্যবর্তী একটি পর্বত সংকুল অঞ্চল। ঘুরদের পরিচয়। ঘুরদের পরিচয় বিষয়েও দুটি ভাগে ভাগ করেছি আমরা, তাদের জাতিগত উত্থান এবং ঘুররা কিভাবে ক্ষমতায় আসলো। যেহেতু আমরা রাজনৈতিক ইতিহাস পড়তেছি, সুতরাং ক্ষমতায় না আসলে তাদের সম্পর্কে আমরা পড়তাম না বা জানার আগ্রহ দেখাতাম না। ঠিক এ কারণেই আমরা পরিচয় দিতে গিয়ে তাদের উত্থান পর্বটা আলোচনায় নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতি হিসেবে ঘুররা কোন জাতির অন্তর্ভুক্ত ছিল এ বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। আমরা দেখেছি সুলতান মাহমুদ ছিলেন তুর্কি জাতীয় উদ্ভূত। এখানে ঘুরদের সম্পর্কে ঐতিহাসিকদের মতামত রয়েছে। বিখ্যাত ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল তার লেখায় বলেছেন ঘুররা আফগান জাতিসম্ভূত ছিল, কিন্তু আধুনিক ঐতিহাসিকগণ মতামত দেন যে তারা পারসিক জাতি ছিল। আধুনিক ঐতিহাসিকগণ বলেন যে ঘুরিরা বলখের সামানিদদের মতো পূর্বাঞ্চলীয় পারসিক জাতি। সুতরাং দেখা যাচ্ছে ঐতিহাসিকগণ ঘুরদের জাতি নিয়ে দুটি ভাগে বিভক্ত। একদল মনে করেন তারা আফগান জাতি উদ্ভূত, আর একদল মনে করেন তারা পারসিক জাতি। তবে ঘটনা যেটাই হোক, ঘুররা পরিচিত হয়েছিল তাদের রাজ্যের নাম অনুসারে। যেহেতু রাজ্যের নাম ছিল ঘুর, সুতরাং এখানকার শাসকগণ তারা পরবর্তীকালে ঘুরি নামে পরিচিত হবে। এবার আসা যাক তাদের উত্থান পর্ব নিয়ে, কিভাবে ঘুরিরা ক্ষমতায় আসলো। আমরা জানি
এর পূর্বে সুলতান মাহমুদ শাসন করেছেন। তার রাজ্য ছিল গজনি এবং গজনি কেন্দ্র করে তিনি চারদিকে রাজ্য বিস্তার করেছিলেন এবং এই গজনির অন্তর্ভুক্ত ছিল ঘুর। 1010 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ এই ঘুর রাজ্য অধিকার করে নেন এবং ঘুর রাজ্যের যে দলপতিগণ ছিলেন তারা সুলতান মাহমুদের আনুগত্য স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু সুলতান মাহমুদের মৃত্যুর পরে তার উত্তরাধিকার দ্বন্দ্ব এবং পরবর্তী শাসকদের মধ্যে অযোগ্যতার কারণে গৃহবিবাদ সৃষ্টি হয় এবং গজনি রাজ্যের ক্ষমতা কমতে থাকে। অন্যদিকে ঘুর রাজ্যের দলপতিগণ নিজেদের মধ্যে শক্তি সঞ্চয় করতে থাকেন এবং ঘুরিগণ গজনি থেকে শক্তি, সম্পদ ও প্রভাবে বিস্তারে বেশি ক্ষমতা সম্পন্ন হয়েছিলেন বলে জানা যায় এবং তারা শক্তি সঞ্চয় ও সম্পদের দিকে থেকে গজনির যে সুলতানগণ তাদের সাথে প্রতিযোগিতামূলক মনোভাব পোষণ করতেন এবং এই প্রতিযোগিতা একটি সময়ে প্রতিদ্বন্দ্বিতায় রূপ নেয় এবং এই প্রতিদ্বন্দ্বিতার ফলে ঘুর বংশের অন্যতম সর্দার কুতুবউদ্দিন মুহাম্মদ এবং তার ভাই সাইফুদ্দিন মুহাম্মদ গজনির বাহরাম শাহের হাতে পরাস্ত হন এবং ফলে বাহরাম শাহ তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করেন। এই পরাজয় এবং হত্যার বিরুদ্ধে এই কুতুবউদ্দিন এবং সাইফুদ্দিনের অপর যে ভাই তার নাম হচ্ছে আলাউদ্দিন হোসেন, এই আলাউদ্দিন হোসেন প্রতিশোধ গ্রহণের চেষ্টা করেন এবং ভাই হত্যার প্রতিশোধ নিতে গিয়ে তিনি গজনি রাজ্য আক্রমণ করেন। প্রচুর পরিমাণে শক্তি নিয়ে তিনি গজনির উপরে ঝাঁপিয়ে পড়েন। এই আক্রমণের ফলে গজনির যে শাসক ছিলেন তিনি পলায়ন করতে বাধ্য হন, কারণ তিনি এই প্রবল আক্রমণ প্রতিহত করার মতো সমর্থ ছিলেন না। ফলে কি হয়, প্রায় বিনা বাধায় আলাউদ্দিন হোসেন গজনিতে প্রবেশ করেন এবং ভাই হত্যা এবং পরাজয়ের অপমানের প্রতিশোধ নিতে গিয়ে তিনি অধিক বেশি নিষ্ঠুর হয়ে যান। তিনি সম্পূর্ণ রাজ্য আক্রমণ করেন এবং ঐতিহাসিকগণ মতামত দিয়েছিলেন যে তিনি সমগ্র গজনি রাজ্যের প্রাসাদ ভস্মীভূত করে দেন। এক্ষেত্রে ঐতিহাসিকগণ একটি চমৎকার উদাহরণ দিয়েছিলেন। তারা বলেছেন যে গজনি রাজ্যে 7 দিন এবং 7 রাত অগ্নিসংযোগ করা হয়, লুণ্ঠন করা হয় এবং গজনি রাজ্যের ভস্মীভূত হয়ে যায়, এখানে আর কিছুই বাদ ছিল না। ফলে এই ধ্বংসলীলার কারণে আলাউদ্দিন হোসেনকে ঐতিহাসিকগণ জাহানসুজ বা পৃথিবী দাহক নামে অভিহিত করেন। এই আক্রমণের পরে গজনির যে শাসক ছিলেন তিনি নৈতিকভাবে এবং রাজনৈতিকভাবেও ভেঙে পড়েন। ফলে গাজ নামক একটি তুর্কি জাতি গজনি রাজ্য আক্রমণ করেন এবং বাহরাম শাহের পুত্র যার নাম ছিল হচ্ছে খসরু শাহ, এই খসরু শাহ দুর্বল এবং অকর্মণ্য ছিলেন। তিনি নিজ রাজ্য হতে পলায়ন করেন এবং আমরা জানি সুলতান মাহমুদ পাঞ্জাব আক্রমণ করে পাঞ্জাব দখলে রেখেছিলেন। তার যে বিশাল সাম্রাজ্য ছিল, ভারতে 17 বার আক্রমণ করেন। এই 17 বার আক্রমণের ফলে অনেক রাজ্য তিনি জয়লাভ করেন, কিন্তু একমাত্র পাঞ্জাব ব্যতীত তিনি কোনো রাজ্যই নিজের সাম্রাজ্যভুক্ত করেননি। এখন বিপদের দিনে সুলতান মাহমুদের উত্তরসূরি খসরু শাহ গজনি হতে পলায়ন করে পাঞ্জাবে চলে যান এবং সেখানে গিয়ে শাসন করেন এবং আমরা পরবর্তীতে দেখতে পাবো এই ঘুর বংশেরই একজন শাসক মুহাম্মদ ঘুরি তিনি পাঞ্জাব সহ ভারত আক্রমণ করবেন এবং সেখানে জয়লাভ করবেন। সুতরাং দেখা যাচ্ছে সুলতান মাহমুদের উত্তরসূরিরা গজনি থেকে বিতাড়িত হলো এবং সেখানে গাজ নামক একটি তুর্কি জাতি তারা শাসনে নিয়ে আসলো। কিন্তু এরও প্রায় 10 বছর পরে 1170 সালে এই গাজদের বিতরণ করেন এবং সেখানে গিয়াসউদ্দিন মুহাম্মদ নামক একজন ঘুর বংশের দলপতি তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সুতরাং ঘুর বংশের অধীনে চলে আসলো। এবার গজনি ঘুর রাজ্যের অধীনস্থ হয়ে গেল এবং গিয়াসউদ্দিন তার ভাই শিহাবুদ্দিন মুহাম্মদ, যাকে মুইজউদ্দিন মুহাম্মদ বিন শ্যাম বা আরও সংক্ষেপে মুহাম্মদ ঘুরি নামে পরিচিত হবে ইতিহাসে, তাকে
শাসন ক্ষমতা দিয়ে তিনি ঘুর রাজ্যে প্রত্যাবর্তন করেন। অর্থাৎ মুইজউদ্দিন মোহাম্মদ বিন শ্যাম বা মোহাম্মদ ঘুরি ঘুর রাজ্যের নতুন শাসক হিসেবে নিযুক্ত হলেন। এভাবেই ঘুর রাজ্যটি উত্থান লাভ ঘটে এবং মুইজউদ্দিন মোহাম্মদ বিন শ্যাম নিজের যে গজনি প্রদেশ, এই প্রদেশ থেকে পরবর্তীতে ভারতের দিকে অগ্রসর হবেন। আমরা সে বিষয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।